একা একটি মেয়ে গাড়ি চালিয়ে তার হবু বরের সাথে দেখা করতে ডেনভার শহরের দিকে যাচ্ছিল। নির্জন রাস্তায় গাড়ি চালানোর সময় হঠাৎ করে তার গাড়ি নষ্ট হয়ে যায়। ফোনে নেটওয়ার্ক না থাকায় মেয়েটি কারো কাছে সাহায্য চাইতে পারে না। হঠাৎ করে সেখানে একটা লোক আসে আর তার নষ্ট হওয়া গাড়িটা ঠিক করে দেয়। এতে মেয়েটি ইমপ্রেস হয়ে তাকে লিফট দেয়। ঠিক তখনই ওই লোকটির ব্যবহার বদলাতে থাকে। এটা দেখে মেয়েটি যখন তাকে গাড়ি থেকে নামতে বলে তখন লোকটি না নেমে বরং তাকে চাকু দেখিয়ে কিডন্যাপ করে। এরপরে মেয়েটির সাথে কি হয়েছিল, ওই সাইকোটার হাত থেকে মেয়েটি কি বেঁচে ফিরেছিল? তো আজকের গল্পটা এমনই। মুভির নাম কার্ভ। এটা 2015 সালে মুক্তি পেয়েছে। তো হাই, আমি একজন অপরিচিত ব্যক্তি এবং AIS মুভি রিভিউ চ্যানেলের নিউ এপিসোডে আপনাকে স্বাগতম। মরুভূমির দৃশ্য দেখিয়ে মুভিটার গল্প শুরু হয়। তো এই মেয়েটার নাম হচ্ছে ম্যালোরি। মেয়েটা তখন তার গাড়ি ড্রাইভ করছিল। এরপর আমরা জানতে পারি তার মা মারা গিয়েছে। আর মুভির স্টোরি লাইন মোতাবেক 1 সপ্তাহ পরে ম্যালোরির বিয়ে। এর জন্যই ও ওর হবু বরের সাথে দেখা করতে যাচ্ছিল, যাতে ও বিয়ের জন্য নিজেকে তৈরি করে নিতে পারে। বিয়ের জন্য ম্যালোরি বেশি উত্তেজিত ছিল না, কারণ তার হবু বরের সাথে কিছুটা ঝামেলা হয়েছে। এর জন্যই ও একটু মনমরা হয়ে আছে। রাস্তাতে গাড়ি পার্ক করে ও তার বোনের সাথে কথা বলতে থাকে। তো তার বোনের নাম হচ্ছে এলা। এলা ওর কাছে জানতে চাচ্ছে সে এই বিয়েতে খুশি কিনা। তখন ম্যালোরি উত্তর দেয়, হ্যাঁ আমি খুশি। এরপর ম্যালোরি কল কাট করে দেয়। একা থাকার কারণে ম্যালোরি কিছুটা অমনোযোগী হয়ে গাড়ি চালাচ্ছে। তখনও ভুলবশত মেইন রোড থেকে একটা সার্ভিস রোডে চলে আসে। কিন্তু সার্ভিস রোডে এসে ও গাড়ি সার্ভিস না করিয়ে ওই শহরে যাওয়ার জন্য একটা শর্টকাট রাস্তা খুঁজে পায় আর সামনের দিকে আগাতে থাকে। আর ও যাবে হচ্ছে ডেনভার শহরের দিকে। কিন্তু তখনই ওর গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যায়। এর জন্য ওকে রাস্তাতেই গাড়ি থামাতে হয়। এরপর ও গাড়ি থেকে নেমে গাড়ির ইঞ্জিন চেক করতে থাকে আর বারবার গাড়ি স্টার্ট দিতে থাকে। তো গাড়ি স্টার্ট হয় না। ম্যালোরি এখন এই নির্জন এলাকায় একদমই একা হয়ে গিয়েছে। নেটওয়ার্কের সমস্যা থাকার জন্য ও কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছে না। এর মানে হচ্ছে ও কারোর সাথে সাহায্যের জন্য কলও করতে পারবে না। অনেক সময় গাড়িতে থাকার পর ও একটা ক্যান খোলার চেষ্টা করে, তবে ক্যানটা তখন ফেটে যায় আর ওর শার্ট নষ্ট হয়ে যায়। এরপর ও গাড়ির পিছনে ওর কাপড় চেঞ্জ করে নেয়। ঠিক তখনই ও কারো কথা শুনে ভয় পেয়ে যায়। তো যে লোকটা কথা বলেছে তার নাম হচ্ছে ক্রিস্টান। ওই লোকটা ওকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন ম্যালোরি বলে গাড়ি খারাপ হয়ে গিয়েছে। এটা শুনে ক্রিস্টান দুঃখ প্রকাশ করে আর সাথে সাথে ওর গাড়িটা ঠিক করতে শুরু করে। ম্যালোরির ভাগ্য ভালো থাকায় ক্রিস্টান ওর গাড়িটা ঠিক করে দেয়। এটা দেখে ম্যালোরি ইমপ্রেস হয়ে যায় আর গাড়ি ঠিক করার জন্য ওকে ধন্যবাদ দেয়। ম্যালোরি তাকে টাকাও দেওয়ার চেষ্টা করে, কিন্তু ক্রিস্টান টাকা নিতে রাজি হয় না আর বলে তোমার কৃতজ্ঞতা আমার জন্য যথেষ্ট। মানে ম্যালোরির সাথে ও খুব ভালো ব্যবহার করে। এরপর ম্যালোরি গাড়িতে বসে পড়ে আর গাড়ি স্টার্ট করে সেখান থেকে রওনা হয়। কিন্তু কিছু দূর গিয়ে ও দেখতে পায় ক্রিস্টান একা দাঁড়িয়ে আছে। এটা দেখে ম্যালোরির মায়া লাগে। ক্রিস্টান যেহেতু হাঁটতে ছিল তাই ও ঠিক করে তাকে লিফট দিবে। তো এই লিফটে দেওয়াটাই হচ্ছে ওর জীবনের সবথেকে বড় ভুল। কেন সেটা সামনেই জানতে পারবেন। আর ওকে গাড়িতে তুলে আনে আর তারা দুজন গাড়ি চালিয়ে সামনের দিকে যেতে থাকে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ক্রিস্টান ম্যালোরির সাথে অনেক কথা বলার চেষ্টা করে আর ক্রিস্টান কথার মাধ্যমে ম্যালোরিকে ইমপ্রেস করার চেষ্টা করে। এর সাথে সাথে নিজেকে খুব বড় দেখানোর চেষ্টা করে। এটা ম্যালোরিও বুঝতে পারে। হঠাৎ করেই ওর ব্যবহার অদ্ভুত হতে থাকে। ও বলতে থাকে ভাগ্য আমাদেরকে একসাথে নিয়ে এসেছে। এরপরে ও পর্নোগ্রাফির কথা বলে। খুব তাড়াতাড়ি ম্যালোরি বুঝতে পারে এই লোকটা বদের হাড্ডি, কারণ ও ম্যালোরির সাথে খুবই খারাপ ব্যবহার করেছে। ম্যালোরি যখন ওর কথা শুনে বিরক্ত হয়ে যায় তখন ও গাড়ি থামিয়ে ফেলে আর বলে আপনি গাড়ি থেকে নেমে যান। কিন্তু ক্রিস্টান এমন লোক নয় যে এত তাড়াতাড়ি ওর কথা শুনবে। ক্রিস্টান বলে আমি এত তাড়াতাড়ি আপনার গাড়ি থেকে তো নামতে পারছি না। হঠাৎ করেই ক্রিস্টান চাকু বের করে আর ম্যালোরিকে চাকু দেখিয়ে হুমকি দেয় যে তুমি আমার কথা না শুনলে আমি তোমাকে মেরে ফেলবো। ম্যালোরি কোনো রাস্তা না দেখে ওর কথা মতো গাড়ি চালাতে থাকে আর ভাবতে থাকে সে কিভাবে এই বদমাশ লোকটার কাছ থেকে মুক্তি পাবে। তখন ও দেখতে পায় ক্রিস্টান সিট বেল্ট লাগায়নি। এর জন্য ও গাড়ির স্পিড বাড়িয়ে দেয় আর একটা সময় ও গাড়িটা রাস্তা থেকে পাহাড়ের ঢালে নামিয়ে দেয়। এর জন্য গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। নেক্সট দৃশ্যে আমরা দেখতে পাই ম্যালোরি গাড়ির সাথে উল্টো হয়ে ঝুলে আছে। যখন ও বাহিরে বের হবার চেষ্টা করে তখন ও বুঝতে পারে যে তার একটা পা সিটের সাথে আটকে গিয়েছে। এর জন্য ও কোনো নড়াচড়া করতে পারে না। ক্রিস্টান যেহেতু সিট বেল্ট পরা ছিল না এর জন্য ও গাড়ি থেকে সিটকে বাহিরে পড়ে গিয়েছে
আর ও বাহিরে বেহুশ অবস্থায় পড়ে আছে। ক্রিস্টানও আহত হয়েছে, কিন্তু ম্যালোরির মতো এত বেশি আহত সে হয়নি। অর্থাৎ ক্রিস্টান ম্যালোরির থেকে বেশি বেটার ছিল। ম্যালোরি তখন ওর চাকু দেখতে পায় আর ওর চাকুটা আনার চেষ্টা করে, কিন্তু তখনই ক্রিস্টানের জ্ঞান ফিরে আসে। ও ম্যালোরির কাছে আসতে থাকে। ও কাছে আসার আগেই ম্যালোরি চাকুটা নিজের কাছে রেখে দেয়। ক্রিস্টান ওকে দেখতে থাকে আর এটা দেখে বুঝতে পারে ম্যালোরির একটা পা আটকে গিয়েছে। এটা দেখে ক্রিস্টান ম্যালোরিকে বলে, এবার নিজেই নিজেকে ছাড়িয়ে নাও। এরপর ওকে ওভাবেই রেখে ক্রিস্টান সেখান থেকে চলে যায়। অর্থাৎ ওকে কোনো সাহায্য করে না। এবার চিৎকার করা ছাড়া ম্যালোরির আর কোনো রাস্তা ছিল না। ও যেখানে ফেঁসে আছে ঠিক এর পাশেই একটা নদী রয়েছে। গভীর রাত হয়ে গিয়েছে, কিন্তু ওকে কেউ সাহায্য করতে আসেনি। লম্বা সময় ধরে ও একাই এই অবস্থায় পড়ে আছে। নিজেকে মুক্ত করার চেষ্টা করেছে, কিন্তু পারছে না। রাত যত গভীর হচ্ছে, ঠান্ডা তত বেড়ে যাচ্ছে। এ কারণে তার অবস্থা আরো খারাপ হচ্ছে। আশেপাশে খুঁজলে ও একটা গরম কাপড় দেখতে পায় আর সেটা পরে নেয়। এতে ঠান্ডার হাত থেকে ও একটু রক্ষা পায়। ভাগ্য ভালো থাকায় গাড়ির চার্জ এখনো শেষ হয়ে যায়নি, যার জন্য ও গাড়ির হিটার চালু করে রাখে। কিন্তু দুর্ভাগ্যবশত আশেপাশে অনেক হিংস্র পশুর শব্দ শুনতে পায়। তো হিংস্র প্রাণীর হাত থেকে বাঁচতে ও গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাখে। তাতে প্রাণীগুলো ভয় পেয়ে গাড়ির কাছে আসে না। আর এই আইডিয়াটা কাজ করে যায়। ভালো খবর এটা যে এর মধ্যেই ও একটি রাত পার করে দিয়েছে। এখন বেঁচে থাকাটা ওর জন্য একটু টাফ হয়ে গিয়েছে, কারণ ওর কাছে খুবই সামান্য পানি রয়েছে আর খাবার জন্য কোনো কিছুই নেই। দিন থেকে আবারও রাত হয়ে যায়, কিন্তু ওকে কেউ সাহায্য করতে আসে না। তখন ও গাড়িতে উল্টো অবস্থায় শুয়ে আছে। তো এভাবেই ও আরেকটা রাতও পার করে দেয়। সকাল হয়ে গিয়েছে। মানুষের আশায় ও এদিকে ওদিকে তাকাতে থাকে, কিন্তু আশেপাশে কোনো মানুষকে দেখতে পায় না। ম্যালোরির অবস্থা আগের থেকে অনেক খারাপ হয়ে গিয়েছে। তখনই ও সেখানে ক্রিস্টানকে দেখতে পায়। আর ক্রিস্টানকে দেখে আমরা পুরোই অবাক হয়ে যাই, কারণ ও এখন একেবারেই ফিট আছে। ওর গায়ে কোনো আঘাতের চিহ্ন পর্যন্ত নেই। আরও ঠান্ডা মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যালোরিকে দেখতে থাকে, কিন্তু ওকে কোনো সাহায্য করে না। ম্যালোরিকে এই অবস্থায় দেখে ও খুব খুশি হয় আর ওর সামনেই ও খাবার খেতে থাকে, যা দেখে ম্যালোরির অনেক কষ্ট হয়। আসলেই ও একটা বড় ধরনের সাইকো। তখন এই বেয়াদবটা ম্যালোরিকে বলে, ভাগ্য কতটা বিচিত্রময়, তাই না? তোমার সাথে আমার আবারও দেখা হয়ে গিয়েছে। ক্রিস্টান মজা করে ওকে এটাও বলে, জঙ্গলের কাছে একটা বাড়ি রয়েছে, তুমি চাইলে সেখানে এসে থাকতে পারো। অবশ্য সেখানে বাড়ির মালিকও রয়েছে। ক্রিস্টান বুঝতে পারে বেশি হলে ম্যালোরি আর একদিন এখানে সার্ভাইভ করতে পারবে। এটা দেখে ও সেখান থেকে চলে যায়। তখন ম্যালোরি ওর কাছে সাহায্যের জন্য খুবই আকুতি মিনতি করতে থাকে। তবুও ও ম্যালোরিকে সাহায্য করে না। তো তৃতীয় রাত চলে এসেছে আর বাগান অনেকটাই অন্ধকার ছিল। ভাগ্য ভালো থাকায় ম্যালোরি গাড়িতে একটা লাইটার খুঁজে পায়। তো লাইটার থেকে ও আগুন জ্বালানোর চেষ্টা করে, যাতে তাকে অন্ধকারের মধ্যে থাকতে না হয়। এরপর ও ঘুমানোর চেষ্টা করে, কিন্তু বেশিক্ষণ ঘুমাতে পারে না, কারণ একটা ইঁদুর ওর গায়ের উপর উঠে গিয়েছে। ইঁদুরটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় ও। আর একটা সময় ও ইঁদুরটাকে মেরে ফেলে। ইঁদুরটাকে মেরে লাভই হয়েছে, কারণ ও ইঁদুরটাকে মেরে সেটার মাংস পুড়িয়ে খায়, যার ফলে ওর ক্ষুধা কিছুটা নিবারণ হয়। পরদিন সকালে ওর ঘুম ভেঙে যায়। তখন ও শুনতে পায় যে ওর ফোন বাজছে। এটা ওর জন্য একটা ভালো ব্যাপার। এখন 999-এ কল করে ও সাহায্য চাইতে পারবে। কিন্তু তখনই সেখানে ক্রিস্টান আবারও চলে আসে। আর ক্রিস্টানকে দেখে ও ফোনটা লুকিয়ে রাখে। তখনও ও ম্যালোরিকে ওই ঘরের কথা বলে, যে জঙ্গলের কাছে একটা ঘর রয়েছে, তুমি চাইলে সেখানে থাকতে পারো। আর সেখানে বাড়ির মালিকও রয়েছে। এরপরে ও বলে, ভয়ের কোনো কারণ নেই, কারণ আমি তোমাকে সাহায্য করতে যাচ্ছি। যখন ও বুঝতে পারে ম্যালোরি ওর কাছে ফোন লুকিয়ে রেখেছে, তখন ক্রিস্টান ওর কাছ থেকে ফোনটা ছিনিয়ে নেয়। তারপরে ক্রিস্টান ওকে একটা র‍্যাদ দেয় আর বলে, এটার সাহায্যে তুমি এখন এখান থেকে বের হতে পারবে। কিন্তু তখন ম্যালোরি বলে, এটা দিয়ে আমি তো দরজা কেটে বাইরে বেরোতে পারবো না। তখন ক্রিস্টান বলে, আমি দরজা কাটার জন্য তোমাকে র‍্যাদটি দেইনি, বরং তোমার পা কাটার জন্য আমি তোমাকে র‍্যাদটি দিয়েছি। ভাই রে ভাই, ও কত বড় একটা খারাপ লোক। এ কথা শোনার পর ম্যালোরির অনেক রাগ হয়। ক্রিস্টান আবারও বলে, আমি ঠিকই বলছি, তুমি এটা করতে পারবে, কারণ তোমার কাছে এটা ছাড়া অন্য কোনো পথ নেই। মানুষ এত নির্দয় হতে পারে তা ক্রিস্টানকে দেখলেই বোঝা যায়। আমি হলে তো কবেই মেয়েটাকে সাহায্য করতাম। এরপরে আবারও ক্রিস্টান সেখান থেকে চলে যায়। কোনো উপায় না দেখে রাত হাতে নিয়ে ও পা কাটার চেষ্টা করে, কিন্তু পারে না। আরে নিজের পা নিজে কাটা কি এতই সহজ? আমার তো এটা ভাবলেই গায়ের মধ্যে কাঁটা দিয়ে ওঠে। যাই হোক, এরপরে আবারও রাত হয়ে যায়।
এবার ম্যালোরি অনেক পানির পিপাসা পেয়েছে। ঠিক তখনই আমরা আকাশে বিদ্যুৎ চমকাতে দেখতে পাই। এরপরে বৃষ্টি শুরু হয়ে যায়। ভারী বৃষ্টিপাত হওয়ায় ম্যালোরি কিছুটা বৃষ্টির পানি সংগ্রহ করে নেয়। যখন ও রেডিও অন করে তখন ও জানতে পারে আবহাওয়া অনেক খারাপ হয়ে গিয়েছে আর লাগাতার কয়েকদিন পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কিছু সময় পরে সেখানে একটি গাড়ি এসে থামে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাই এটা আর অন্য কেউ না, বরং এটা ক্রিস্টান ছিল। যখন ও গাড়ির দিকে আসতে থাকে তখন ম্যালোরি একটা বুদ্ধি বের করে আর ও পায়ের উপর কিছুটা কাপড় রেখে মরার ভান করে থাকে, যাতে ক্রিস্টান বুঝতে পারে পা কাটতে গিয়ে ও মারা গিয়েছে। ক্রিস্টান কাছে এসে এটা চেক করতে থাকে যে ও বেঁচে আছে নাকি মরে গিয়েছে। যখনই ও কাছে আসে ম্যালোরি তখন ওকে চাকু দিয়ে আঘাত করে আর ওর কাছ থেকে ওর গাড়ির চাবিটা ছিনিয়ে নেয়। সাথে সাথে গাড়ির দরজা লক করে চাবিটা জঙ্গলের ভিতরে ছুঁড়ে মারে। আসলে ম্যালোরি এটা চাচ্ছিল যে ক্রিস্টানের গাড়িটা দেখে কেউ এখানে গাড়িটা থামাক, যে এখানে কি হয়েছে। ঠিক এর কিছু সময় পরে একটা গাড়ি সেখানে থেমে যায়। তখন আমরা দেখতে পাই এটা একটা পুলিশের গাড়ি। তো পুলিশের গাড়ি দেখে ম্যালোরি চিল্লাতে থাকে, কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে পুলিশ ওর গলার শব্দ শুনতে পায় না। কি দুর্ভাগ্য এটা। অন্যদিকে আমরা দেখতে পাই ক্রিস্টান পুলিশের সামনে ইনোসেন্ট হওয়ার চেষ্টা করছে আর পুলিশকে বলে, আমি খারাপ আবহাওয়ার জন্য এখানে ফেঁসে গিয়েছি, দয়া করে আপনি আমাকে একটু বাড়িতে নামিয়ে দিবেন। তখনই ওই পুলিশটা কিছু একটা শব্দ শুনতে পায়, তো শব্দ শুনে ওখানটা চেক করতে যায়। কিন্তু তখনই ক্রিস্টান ওই পুলিশটাকে বলে যে আবহাওয়া আরো খারাপ হতে যাচ্ছে, চলুন আমরা বাড়ির দিকে যাই। ওরা যখন যাচ্ছিল তখন ম্যালোরি চিল্লাতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। কিছু সময় পরে পানির চাপ বাড়তে থাকে আর পানির স্রোতে ওর গাড়িটা নদীর দিকে যেতে থাকে। তখন ম্যালোরি এটা বুঝে ফেলে এবার যদি ও কিছু না করে তাহলে ওকে পানিতে ডুবে মরতে হবে। তাই ও ক্রিস্টানের দেওয়া র‍্যাডটি দিয়ে পা কেটে নিজেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করার পরও ওর পা হালকা একটু কাটতে পেরেছে। স্রোতের কারণে ওর গাড়ি উপর দিয়ে নদীতে পড়ে যায়। পানির সাথে ধাক্কা লেগে গাড়ির দরজাটাও খুলে যায়। এর ফলে ওর পা মুক্ত হয়ে যায়। খুবই কষ্ট করে ও খরস্রোতা নদী থেকে উপরে উঠে আসে। ওর এখনই ট্রিটমেন্টের দরকার ছিল, তাই ও জঙ্গল থেকে বাইরে যাবার চেষ্টা করছে। যেহেতু ওর পায়ে চোট লেগেছে তাই ও ঠিকমতো হাঁটতে পারছিল না। এর জন্য ও একটা লাঠির উপর ভর দিয়ে দিয়ে সামনে হাঁটতে থাকে। কিছু দূর যেতেই ও একটা ঘর দেখতে পায়। তো ঘরটা দেখে ও বুঝতে পারে ক্রিস্টান এই ঘরটার কথাই তাকে বলেছে আর ভিতর থেকে কারো চিল্লানের শব্দ আসছিল। এতে ওর সন্দেহ হয় যে ওই ঘরে ক্রিস্টান রয়েছে। আর যখনই সে বাড়ির কাছে চলে আসে তখন লাঠিটা একটা ফাঁদে আটকে যায়, কিন্তু ওর ভাগ্য ভালো থাকার জন্য সেই ফাঁদ থেকে ও বেঁচে যায়। ও আবারও হাঁটতে শুরু করে। লুকিয়ে লুকিয়ে জানলা দিয়ে দেখতে পায় ক্রিস্টান ওই পুলিশ অফিসারকে বেঁধে রেখেছে। তাছাড়া সেখানে একটা মেয়েকেও বেঁধে রেখেছে। যখন ও ধীরে ধীরে কেবিনের ভিতরে ঢুকতে থাকে তখনও দেখতে পায় ক্রিস্টান ওই বাড়ির মালিকদেরও মেরে ফেলেছে। এরপরও ধীরে ধীরে পুলিশের গান নিয়ে নেয় আর খুবই সাবধানতার সাথে ম্যালোরি ওই রুমে চলে যায় যেখানে মেয়েটা বাঁধা অবস্থায় আছে। মেয়েটার কাছে গিয়ে তার হাত পা খুলে দিতে থাকে। তখন আমরা দেখতে পাই ক্রিস্টান আয়নার সামনে দাঁড়িয়ে ওই পুলিশ অফিসারের পোশাকটা পরছে, যাতে ও মানুষদেরকে পুলিশের পোশাক দেখিয়ে বোকা বানাতে পারে। যখন ক্রিস্টান শুনতে পায় যে ঘরের মধ্যে কেউ ঢুকেছে তখন ও ওই রুমে চলে আসে, কিন্তু ম্যালোরি গান হাতে দরজার আড়ালে লুকিয়ে থাকে। তো ক্রিস্টানকে গান পয়েন্ট করে ম্যালোরি বলতে থাকে, যদি তুই এক পা নড়ো তাহলে আমি তোকে গুলি করব। কিন্তু তখনই ক্রিস্টান ম্যালোরির উপর হামলা করে। তখন ম্যালোরি অন্য মেয়েটাকে বলে, তুমি এখনই এখান থেকে পালিয়ে যাও। এ কথা শুনে মেয়েটাও সেখান থেকে পালাতে থাকে। এরপরে ও ক্রিস্টানের সাথে ফাইট করে। একটা সময় ম্যালোরি ওর কাছ থেকে পালিয়ে যায়। যখন ক্রিস্টান ওই বাড়িতে ম্যালোরিকে খুঁজতে থাকে তখনই ম্যালোরি ওকে পিছন থেকে আক্রমণ করে বসে আর উপর থেকে ধাক্কা মেরে ওকে সোজা নিচে ফেলে দেয়। নিচে পড়ে ক্রিস্টানের পা একটা ফাঁদে আটকে যায়। ঠিক তখনই ম্যালোরি ওই মেয়েটার সাথে নিচে আসে আর ক্রিস্টানকে একটা চাকু দিয়ে বলে, আমি তোমাকে সেই সুযোগটা দিচ্ছি যে সুযোগটা তুমি আমাকে রাত দিয়ে দিয়েছিলে, আর এই ছুরিটা দিয়ে তুমি তোমার পা কেটে এখান থেকে মুক্ত হতে পারো। তখন ও আরো বলে যে দেখো পৃথিবী কতই বিচিত্র যে তোমার সাথে আমার আবারও দেখা হয়ে গিয়েছে। মানে ওর কথা ওকেই ফেরত দিচ্ছে। এরপরে আমরা দেখতে পাই ক্রিস্টান বেহুশ হয়ে গিয়েছে। ম্যালোরি আর ওই মেয়েটা সেখান থেকে চলে যাচ্ছে। মূলত এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো এই মুভিটা আমাদেরকে দুইটা মেসেজ ড্রপ করেছে। প্রথমটা হচ্ছে, আপনি যখন যাত্রাপথে থাকবেন তখন আপনি সহজে কাউকে বিশ্বাস করবেন না।
মানুষের উপর দেখে মনের কথা বোঝা যায় না। এতে আপনি এই মেয়েটির মতো বিপদে পড়তে পারেন। আর দ্বিতীয় মেসেজটা হচ্ছে, বিপদ যতই বড় হোক না কেন আপনাকে ধৈর্য ধরে ওই বিপদের মোকাবেলা করতে হবে। এটা না করলে আপনি আরও বিপদে পড়বেন।